আমার ছবিতে তুমি কি করছো? হ্যাঁ, আমার পার্টও আছে এখানে, ঠিক আছে? আমি আগে বলবো, সাইজটা শুধুমাত্র আপনার নহে, এটা আমারও সমান বটে। এইটাই হচ্ছে ক্লাস 8 অবধি আমার আর তোমার মিঙ্গেল ভিডিও। একমাত্র তোরাই পেরেছিস আমাদেরকে একসাথে ধরে রাখতে, তারপর 9 10 এ গিয়ে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আমাদের। তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস 8 এর সায়েন্সের সাজেশনস ভিডিও। কারণ ওদের মধ্যে অনেকের কথাই ছিল যে 9 10 এর সবকিছু চলে আসছে, 8 এর কিছু দিন ম্যারাথন চলছে, অবশ্যই ওরা অ্যাটেন্ড করছে। যারা এখনো অ্যাটেন্ড করছিস না, ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড কর। অলরেডি কিন্তু অনেকগুলো সাবজেক্টের ম্যামের হয়েছে না, ও আমার সাথেই তো হবে। হ্যাঁ, আমরা ক্লাস 8 পর্যন্ত একে অপরকে ছাড়ছি না, একদম ঠিক আছে। তো আমাদের ম্যারাথনও আসবে, কিন্তু তার আগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেটা, সেটা হচ্ছে তোদের সবচেয়ে ডিমান্ডেবল সাজেশন, তাই তো? সাজেশন আমরা পরিবেশ ও বিজ্ঞান, তোদের এই যে সাবজেক্টটা, সেটার 30 এ এক্সাম হবে। হ্যাঁ, এবার সেটা মধ্যশিক্ষা পর্ষদ যে সমস্ত সাবজেক্ট, যে সমস্ত চ্যাপ্টারকে অ্যালট করে দিয়েছে, আমরা সেই বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের হতেই পারে, তারা বিভিন্ন রকম ওরা ওটা আলাদা করতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ যেটা দিয়েছে তার উপরেই, যেগুলো খুব ইম্পর্টেন্ট তার উপরেই কিন্তু এনেছি আজকে ইম্পর্টেন্ট টপিকস এর। তো আমি টপিকস বলবো, তুমি কি কোশ্চেনস বলবে? না, আমিও টপিকস, আর ওটা ওই টপিকস থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে সেই রকম ভাবে নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক, আর টাইম নষ্ট না করে। একদম। তো ম্যাম আগে বলে দিক, ফিজিক্যাল সায়েন্স পার্টটা করে নে, তারপর লাইফ সায়েন্সের একটাই চ্যাপ্টার আছে, তো আমি লাস্টে করে দেবো, ঠিক আছে? কারণ আমার চ্যাপ্টারটা অনেক বেশি, আর ম্যামের বেশি মানে আরো বেশি, বুঝতে পারছিস তো? ঠিকভাবে দেখে নে, এবং এটাই বলবো যে ভালো করে কিন্তু ফলো কর ঠিকঠাক ভাবে। যা যা নিয়ে এসছে ম্যাম বলছে, আমিও আমার পার্টটা বলবো, ঠিকঠাক ভাবে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? তো ম্যাম, তো চলো হনুমানদেরকে নিয়ে আমাদের শুরু করা যাক আজকের প্রথম ফার্স্ট সামেটিভের সাজেশনস ভিডিও। তো শুরু করা যাক। আমরা এই ভিডিওটার নোটস তোমরা কোথা থেকে পাবে? দেখো, তোমাদের পিডব্লিউ অ্যাপে যাদের কাছে ইনস্টল নেই তারা ইনস্টল করবে। সবার আগে ইনস্টল করার পর দেখবে ব্যাচেসে গিয়ে সার্চ করবে পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBSC ক্লাস 2026, ঠিক আছে? কারণ 2026-এ তোমরা পরীক্ষা দেবে। এটা কিন্তু ভালো করে লিখবে ক্লাস 8, কারণ এই ব্যাচ, এই নামের ক্লাস 9 10-এরও কিন্তু অ্যাপে ব্যাচ রয়েছে। সো ভালো করে এটা সার্চ করবে পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBSC 2026। এই ব্যাচটা হচ্ছে ফ্রি ব্যাচ। এই ফ্রি ব্যাচে তোমরা আমাদের যে সমস্ত সাজেশনস ভিডিওগুলোর নোটসগুলো আপলোড হয়ে যাবে একদম ফ্রিতে। তোমরা এনরোলমেন্ট করলে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই নোটসটা, ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত অ্যাপে ইনস্টল করোনি তারা কিন্তু অ্যাপটা গিয়ে ফ্রিতে নিজেদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ওটিপি দিয়ে নিজেরা এনরোল করে নাও। তাহলে শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট সামেটিভের সাজেশনস ভিডিও। তো দেখো, এখানে আমার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ভৌত পরিবেশের মধ্যে বল এবং চাপ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা ভীষণ ইজি চ্যাপ্টার, আর অনেক ভালো ভালো কোশ্চেন্স আসে এই চ্যাপ্টার থেকে। আর ফিজিক্সের কিন্তু এটাই কোর চ্যাপ্টার বলতে পারো ক্লাস 8 এর জন্য। এরপরেই এই চ্যাপ্টারটা থেকেই রিলেট করে তোমরা যখন ক্লাস 9-এ পড়বে বল ও গতি চ্যাপ্টার পড়বে, ঠিক আছে? একদম হুবহু রিলেটেড। তো এই চ্যাপ্টারটা প্রথম থেকেই ক্লাস 8 থেকেই খুব ভালো করে রেডি করার চেষ্টা করো। তো এই চ্যাপ্টার থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেগুলো কি? এই যে দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই ফর্মুলা থেকে কিভাবে ফর্মুলাটা এসছে, তার সাথে সাথে এই ফর্মুলাতে ফোর্সের ইকুয়েশনস F ইকুয়ালস টু m ইনটু a, এখান থেকে ফোর্সের কাকে বলে, ফোর্স ইউনিট কি, অর্থাৎ 1 নিউটন 1 ডাইনের মধ্যে সম্পর্ক কি, কাকে বলে, সংজ্ঞা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া টুকটাক যে ছোট ছোট নিউমেরিক্যাল আসে, টুকটাক একদম MCQ বেস, এই সমস্ত নিউমেরিক্যাল কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো এখান থেকে, দেখো লেখা আছে নিউটন এবং ডাইনের সংজ্ঞা, এবং সেখান থেকে ছোটখাটো কিছু নিউমেরিক্যালস। এবারে আসি আমরা পরের টপিক, ঘর্ষণ বলের প্রকারভেদের প্রত্যেকটা ডেফিনেশনস গুলো, এবং প্রত্যেকটা ঘর্ষণ বল কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই জিনিসের কোন কোন ডিপেন্ডেন্স গুলো আমি পড়িয়েছি দেখবে। তো সেখান থেকে নির্ভরশীলতা দেখে নেবে। তারপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তরলের চাপের নির্ভরশীলতা। তরলের চাপ কাকে বলে, সেগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসছি আর্কিমিডিসের নীতি, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো প্লবতা রিলেটেড আর্কিমিডিসের সূত্র এবং তার সাথে ভাষণের শর্ত ভীষণ ইম্পর্টেন্ট। এরপরের ইম্পর্টেন্ট টপিক কোনটা, অবাধে পতনশীল বস্তুর উপরে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কেন, এই কোশ্চেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন কোনো ফ্রি ফলিং বডির জন্য আর্কিমিডিসের সূত্রটা প্রযোজ্য হয় না, ঠিক আছে? তারপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ঘনত্ব আর চাপ সংক্রান্ত বিভিন্ন ছোটখাটো অঙ্ক, টুকটাক MCQ নিউমেরিক্যালস দিতেই পারে এখান থেকে। এছাড়া ঘনত্ব আর চাপের একক কি, এবং এককগুলোর মধ্যে SI আর CGS এর মধ্যে কি কি সম্পর্ক, ঠিক আছে? এদের মধ্যে রিলেশন কি কি। বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপের যন্ত্র ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। এছাড়া টরিসেলের
শূন্যস্থান কাকে বলে, টরিসের ব্যারোমিটারে পারদের ব্যবহার কেন করা হয়, পারদের বদলে যদি আমরা জল ব্যবহার করতাম তাহলে কি প্রবলেম হতো। এই কোশ্চেন্স গুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরপরে আমরা চ্যাপ্টারে চলে আসবো, সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাও, কারণ এটাও কিন্তু ফিজিক্সের একদম কোর চ্যাপ্টার। তো চলে আসি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি কি আছে। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অভিকর্ষ এবং মহাকর্ষের মধ্যে পার্থক্য কি কি, এটা খুব ভালো করে রেডি করবে। তারপরে হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রটা লেখো, সূত্রটার গাণিতিক ভার্সনটাও তোমাদের লিখতে হবে, এবং তার সাথে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান এবং তার এককটা খুব ভালো করে এখান থেকে রেডি করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে একে কেন আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি, ক্যাপিটাল জি কে কেন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়, তার রিজনটা কি। এরপরে এখান থেকে টুকটাক ছোটখাটো নিউমেরিক্যালস, এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত এবং সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে অভিকর্ষজ ত্বরণ, দেখো লেখা আছে এখানে। আচ্ছা, এরপরের পার্ট হচ্ছে মুক্তি বেগ কি, যে বেগ নিয়ে আমাদের একদম পৃথিবী থেকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, পৃথিবীর আকর্ষণের বাইরে দূরে চলে যাওয়া যায় যে বেগ, সেটাকে আমরা মুক্তি বেগ বলি, এর মান কত 11.2। এরপরে আসছে এর মানে এটার উদাহরণ দিতে বলেছে, ত্বরণ আর বেগ বিপরীতমুখী এরকম একটা সিচুয়েশনের এক্সাম্পল দিতে বলেছে, যেমন আমরা উপর দিকে বলকে ছুড়লে নিচের দিকে ত্বরণ হয় আর বেগের ডাইরেকশন উপর দিকে, তো এটার একটা এক্সাম্পল দিয়েছে। তারপরে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রটাকে লিখতে বলেছে, গ্যালিলিও যে তিনটে সূত্র পতনশীল বস্তুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপরে আমরা চলে আসছি অভিকর্ষজ ত্বরণের মান সূত্র, এর নির্ভরশীলতা, চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত, যেমন এটা 1/6 গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন পৃথিবীর তুলনায় 1/6 অংশ, সেটার মান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তারপরে আমরা চলে আসছি তড়িৎ আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা খুব ইম্পর্টেন্ট, কে এর মান কুলম্বিক ধ্রুবকের মান এবং কে এর এককের মানটাও কিন্তু মানে একক এবং তার মানটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে। তারপর আমরা চলে আসছি তড়িৎ আবেশ কাকে বলে, আয়ন কাকে বলে, আয়নের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ভাগটা কি, আর তড়িৎ আবেশের ক্ষেত্রে এখানে দেখো একটা নিচে চলে গেছে, যাই হোক নোটের মধ্যে তোমরা পেয়ে যাবে, যে আমরা যদি এখানে কি লেখা আছে দেখো, হেই নিজেই বুঝতে পারছি না কি লেখা আছে, চাই মাথা, যাই হোক এখানে তোমরা নোটসটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার আমরা চলে আসছি পদার্থের গঠন, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পরমাণুর সম্পর্কিত সমস্ত রকমের ইনফরমেশন এখান থেকে আমাদের জানতে পারা যায়। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডাল্টনের পরমাণুর মডেল এবং তার ত্রুটি, ঠিক আছে। ডাল্টনের পরমাণুর মডেলের কি কি ত্রুটি ছিল সেটা। তারপরে হচ্ছে বিজ্ঞানীদের নাম আর কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছে সেটাও ভালো করে পড়বে, যেমন স্যাডউইক কি আবিষ্কার করেছে, থমসন কি আবিষ্কার করেছে, ডেমোক্রিটাস লিউসিপাস কি আবিষ্কার করেছে, প্রত্যেকটা বিজ্ঞানীদের নাম এবং তাদের আবিষ্কারগুলো ভালো করে করবে। আচ্ছা, তারপরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেলের স্বীকার্যগুলো এবং তাদের ত্রুটিটা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে পরমাণুকে আমরা নিস্তড়িত বলি কেন, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা কোশ্চেনটাকে ভালো করে করবে। আয়ন কয় প্রকার এবং কি কি, ওই যে এর আগের চ্যাপ্টারেও যেরকম ছিল ক্যাটায়ন এবং অ্যানায়ন কি জিনিস সেটা এখানেও রয়েছে। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কাকে বলে, এখান থেকে নিউট্রন সংখ্যা কি করে বার করতে হয়, সেখানে টুকটাক ছোটখাটো অঙ্কগুলো এখান থেকে দেয়। তারপরে আসছি আমরা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন এবং তাদের উদাহরণ সহ সংজ্ঞা, শুধুমাত্র উদাহরণ পড়বে না, সংজ্ঞা সহ উদাহরণ পড়বে, ঠিক আছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমাম দুটো করে এক্সাম্পল মাথায় রাখবে। তারপরে আমরা বিভিন্ন যৌগের সংকেত কি করে ক্রিস ক্রস পদ্ধতিতে বার করতে পারি, আমরা পড়েছিলাম যোজ্যতা থেকে এরকম ক্রিস ক্রস করে বিভিন্ন যৌগের নাম, তাদের সংকেত কি করে বার করা যায়, সেই প্রসেসটা খুব ভালো করে পড়তে হবে। এবং তারপরে আমাদের সমযোজী আর আয়নীয় যৌগগুলোর যে স্ট্রাকচারগুলো, কোন যেমন অ্যামোনিয়ার স্ট্রাকচার আঁকতে বলতে পারে, হাইড্রোজেন সালফাইডের স্ট্রাকচার আঁকতে বলতে পারে, সেই তোমার সমযোজী আর আয়নীয় বন্ধনের বিভিন্ন যৌগের স্ট্রাকচার এবং তার কিছু বৈশিষ্ট্য, এ দেখো চিত্র লেখা আছে, চিত্র সহ বৈশিষ্ট্য, আর কেন্দ্রীয় পরমাণু তাদের মধ্যে কোনটা, সেই প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুর কত যোজ্যতা রয়েছে সেই পুরোটাই এখান থেকে আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের রয়েছে লাস্ট চ্যাপ্টার, মানে ফিজিক্যাল সায়েন্সের লাস্ট চ্যাপ্টার, এরপরে আসছে সঞ্জয় স্যারের লাইফ সায়েন্স পার্ট। তাও কি বলেছে, মৌল আর যৌগের রাসায়নিক বিক্রিয়া এবং পদার্থের প্রকৃতি। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো কোথায় লেখা আছে দেখো, পদার্থের অবস্থার পরিবর্তনের যে রেখচিত্রটা, যে ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, সেখান থেকে কোনটাকে গলন বলে, কোনটাকে ঊর্ধ্বপাতন বলে, কোনটাকে ঘনীভবন বলে, এই প্রত্যেকটার যে পুরো একটা ব্লক ডায়াগ্রাম ভালো করে ওই জায়গাটা শিখবে। এবং সেখান থেকে লিন তাপের যে কনসেপ্টটা, যে কোন জায়গায় লিন তাপের প্রয়োজন হচ্ছে, এই পুরো ছকটাকে ভালো করে রেডি করে নিয়ে যাবে। দেখবে আমি ক্লাসে করিয়ে
দিয়েওছি। এছাড়া দেখো লেখা আছে ঊর্ধ্বপাতন কাকে বলে, উদ্বায়ী পদার্থের উদাহরণ দিতে বলেছে, যে কোনো কর্পূর, ন্যাপথলিন এক্সেট্রা। তো ওই ঊর্ধ্বপাতন কাকে বলে তার এক্সাম্পল দিয়ে দেবে। তারপরের কোশ্চেন হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম দ্বারা বিভিন্ন পদার্থের শনাক্তকরণ। তোমাকে কিরকম ভাবে বলে দেবে, ধরো বললো যে ব্রোমিনের ভৌত ধর্ম কোনটা কোনটা, মানে ব্রোমিনটা তরল, কঠিন, না তার গন্ধ কিরকম, তার বর্ণ কিরকম, এরকম বিভিন্ন পদার্থ দিয়ে তোমাকে বলবে যে এটার এরকম অনেকগুলো চার্ট দিয়ে দিল, যার সাথে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে দিল। এইরকম টাইপের ভৌত এবং রাসায়নিক ধর্ম দিয়ে তোমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের সাহায্যে আমরা পদার্থকে চিহ্নিত করতে পারি। তো সেগুলো তোমাদের পুরো হতে পারে ছক দিয়ে দিতে পারে, হতে পারে এমসিকিউ দিতে পারে। তো এইগুলো থেকে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন। তারপরে যেটা রিয়াকশন বেসড কোশ্চেন আসে সেটা হচ্ছে জিঙ্ক, আয়রন, ফেরাস সালফাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের পরীক্ষা, মানে বিক্রিয়াটা, সেই শনাক্তকরণ বিক্রিয়াটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য, কোনটা আম্লিক অক্সাইড, কোনটা ক্ষারকীয় অক্সাইড, কোনটা উভধর্মী অক্সাইড এবং কোনটা প্রশম অক্সাইড, তাদের প্রত্যেকটার উদাহরণ সহ ডেফিনেশন ভালো করে মুখস্থ করে যাবে। নেক্সট হচ্ছে সক্রিয়তার শ্রেণী অনুসারে বিভিন্ন ধাতুদের সাথে অ্যাসিডের যে বিভিন্ন বিক্রিয়াগুলো আছে এবং যেগুলো হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন করতে পারে, যেমন কপারের সাথে কি বিক্রিয়া হয়, ম্যাগনেসিয়ামের সাথে কি সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, সেখান থেকে কি হাইড্রোজেন গ্যাসকে উৎপন্ন করা যায়, জিঙ্কের সাথে কি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়। এই যে কোন ধাতুদের সাথে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেই জিনিসগুলো তোমার রিয়াকশনগুলোকে ভালো করে রেডি করতে হবে এবং কার সাথে বিক্রিয়া করে না সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এর অতি সক্রিয় ধাতুগুলোর সাথে জলের যে বিক্রিয়াটা, যে ক্ষার উৎপন্ন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেই বিক্রিয়াটা পড়বে। অ্যান্ড লাস্ট যেগুলো শর্ট কোশ্চেন থাকে সেটা হচ্ছে মানব দেহে বিভিন্ন ধাতব আয়নগুলোর ভূমিকা, ক্যালসিয়ামের আয়নের ভূমিকা, সোডিয়ামের ভূমিকা, বিভিন্ন রকমের কোনটার আয়নের মানে অভাবের কারণে কি রোগ হতে পারে, সেই সমস্ত। এটা মেনলি লাইফ সায়েন্সের পার্ট, বাট হলেও এটা আমাদের কিন্তু শর্ট কোশ্চেন এই জায়গা থেকে আসতে পারে যে কোন আয়নের ঘাটতিতে কিরকম কি রোগ হয়। তো সেটা পুরোটাই লাইফ সায়েন্সের পোর্শন, বাট ঠিক আছে, এটা এখানেও রয়েছে। ফিজিক্যাল সায়েন্সেও সীমিত নাইনি, ঠিক আছে, সায়েন্স পার্টের মধ্যেও ঢুকিয়ে সাজেশন দিচ্ছে। আর কিছু বাকি থাকলো? না, হয়ে গেছে মানে টপিক আর কিছু বইয়ের আর কিছু বাকি থাকলো যেটা টাচ না না দিয়েছি মানে এই কোশ্চেন গুলোকেও বলতে পারছে না, এটা ছিল সম্ভবত আসিক না, এই যে কোশ্চেনটা পড়তেই পারছি না। ও আচ্ছা, কয়েন, আচ্ছা বুঝতে পেরেছি। আমি এতদিন আগে সাজেশন বাড়িছি, আমি নিজেই ভুলে গেছি। আমি কারটার কথা বলছি, তুমি মাইকে অন করোনি। হ্যাঁ চলো। আচ্ছা, এটা কোশ্চেনটা হচ্ছে কাগজ আর কয়েনকে যদি একত্রে ফেলা হয় কোনটা আগে পড়বে? দুটোই একসাথে পড়বে, দুটোই একসাথে পড়বে, কিন্তু সেটা যদি বায়ু মাধ্যমে হয় তাহলে দুটো একসাথে পড়বে না। কারণ হচ্ছে সেক্ষেত্রে বায়ুর বাধা কাজ করবে, কয়েনটা আগে পড়বে, তখন কাগজটা পরে পড়বে। সেটা ভ্যাকুয়ামে হবে। অ্যানসার বলে দিয়েছি, ঠিক আছে? তো বোঝা গেছে। তো এই হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পার্টের সাজেশন ম্যাম দিয়ে দিল। এবার আমি আমার পার্টে চলে আসি ম্যাম, তাহলে আমি আমার পার্টগুলো দিয়ে নিচ্ছি। উদাসীন মুখ নিয়ে আরে আমার আসলে কোশ্চেন কমন পড়বে কিনা এই নিয়ে ভাবছি, বুঝলি তো। চলো এবার দেখবে ফিজিক্যাল সায়েন্সে 100% কমন, এবার বাকিটা লাইফ সায়েন্স। স্বাভাবিক 100% হবে, বুঝতেই পারছি, সবই দিয়ে দিয়েছে বলা যায়। যাই হোক, তো এখন আমরা মোটামুটি আমাদের চ্যাপ্টার, একটাই চ্যাপ্টার আছে আমাদের লাইফ সায়েন্স পার্টের, মানে পরিবেশ ও বিজ্ঞান এই যে সাবজেক্টটা তোদের, এর মধ্যে একটাই চ্যাপ্টার লাইফ সায়েন্স পার্টের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে জীবদেহের গঠন। একদম 12 ভাতারি চ্যাপ্টার যেটাকে বলে, যেটা সব স্কুলেই থাকবে এবং খুব সহজ। এবং তোরা নির্মাণ ক্লাস থেকেও কিন্তু দেখেছিস, আমি এখনো দেখছি অনেকে সেটা দেখছে রিসেন্টলি, তো সেটা তোদের খুব হেল্প করবে। তার সাথে সাথে আমরা তো ম্যারাথন আনছি, সেই ম্যারাথনেও আমি সেই চ্যাপ্টারটা নিয়ে তোদের সাথে আলোচনা করব, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করব। এখন যেটা বলতে চলেছি বেটা, সেটা হচ্ছে এই পার্ট থেকে তোরা কোন পার্ট বা কোন টপিকগুলো বা কোন কোশ্চেনগুলো তোরা ভালো করে দেখবি এবং সেটা কত মার্কস হিসাবে তোদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? তো সেটা আমি সুন্দর করে লিখে এনেছি, ঠিক আছে? তোরা কন্টেন্টটা পেলে এটাকে আরো ভালো করে বুঝতে পারবি। তো প্রথম যে কোশ্চেনটা তোরা দেখতে পাচ্ছিস এখানে বলছে মাইক্রোস্কোপের আবিষ্কার সম্বন্ধিত তথ্যসমূহ। মানে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, সেই মাইক্রোস্কোপ থেকে জীবিত কোষ, মৃত কোষ কারা দেখেছেন, সেটা কি ধরনের কোষ ছিল, এই যে সংক্রান্ত তথ্যগুলো দেখবি শুরুতেই আছে চ্যাপ্টারের, সেখান থেকে কিন্তু 1 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাই ওই পার্টটা খুব ভালো করে তোদের দেখতে হবে। নেক্সট, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেসিক একটা কোশ্চেন, যে সরল আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এই যে মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এর মধ্যে একটা পার্থক্য লেখো। তো সেই পার্থক্যটা তোদের 2 মার্কসের যে কোশ্চেন সেখানে কিন্তু আসতে পারে। তোদের 1 মার্কস, 2 মার্কস আর 3 মার্কস এই হিসেবেই কোশ্চেন থাকবে। 5 মার্কসের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা নেই, বা তার যে প্যাটার্নটা সেটা 3 মার্কস অবধি সীমিত।
নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা খুব ভালো করে পড়ে যাবি যে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের ফলে আমাদের কি কি উন্নতি হয়েছে পরবর্তীতে, ঠিক আছে? তো সেইটা আমাদের গুরুত্ব হিসাবে 2 মার্কসের ক্ষেত্রে কিন্তু তোরা ভালো করে দেখে নিবি। নেক্সট হচ্ছে বিভিন্ন কোষের আকৃতি, ঠিক আছে? বিভিন্ন কোষের যে আকৃতি, হ্যাঁ, কোনোটা চ্যাপ্টা, কোনোটা অনিয়তাকার, ঠিক আছে? এই যে বিভিন্ন দেখবে একটা চার্টের মতো করে বইতে আছে, সেইটার সম্পর্কে সেইগুলো তুলে তুলে যে কোনটা এই কোষের আকৃতি এইরকম, এটা কোন কোষ, ঠিক আছে? এইভাবে কিন্তু তোদের 1 মার্কসের কোশ্চেন দিতে পারে। নেক্সট হচ্ছে কোষ, কলা, অঙ্গ আর তন্ত্রের মধ্যে কি সম্পর্ক আছে, তারা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড, সেই ব্যাপারটা আমাদের ভালো করে দেখতে হবে। এটা 2 মার্কসের কোশ্চেনে দিয়ে দিতে পারে। এরপর তোকে চিত্র সহ, খুবই বেসিক চিত্র হয়, ভাজক কলার দুটো বৈশিষ্ট্য 2 মার্কসের জন্য রেডি করতে হবে, ঠিক আছে? স্থায়ী কলার ক্ষেত্রে আমি 3টে কাজের কথা বলবো, কারণ স্থায়ী কলার ক্ষেত্রে রিলেটিভলি কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট, যদিও তার মধ্যে আরো যে পার্টসগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, যার মধ্যে জাইলেম ফ্লোয়েমের ব্যাপার স্যাপারও আছে পরবর্তীতে, ঠিক আছে? তো সেইটা 3 মার্কসের মতো করে মাথায় রাখিস। আর এরপর হচ্ছে তরল, অর্ধতরল আর কঠিন যোগ কলা। তো যোগ কলা, আবরণী কলা, এই যে এইগুলোর যে বৈশিষ্ট্য, তার কাজ, তার মধ্যে এখানে 3 ধরনের যোগ কলা হয়, আমাদের বইতে আছে। সেইটার উদাহরণগুলো ঠিকভাবে দেখবি যে কোন ধরনের যোগ কলার কি উদাহরণ, এইটা থেকে কিন্তু 1 মার্কসের শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে আমাদের পেশি কলার গঠন, এইটা একটু ভালো করে পড়বি, পেশি কলা কিভাবে তৈরি হয় এবং তার কাজগুলো কি কি, 2 মার্কসের মতো করে। এই কোশ্চেনটা ছবির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে। স্নায়ুকোষ বা নিউরনের চিত্র সহ গঠন, গঠনটা তো ইম্পর্টেন্টই, তার সাথে সাথে চিত্র, ছবিটাও কিন্তু আসতে পারে, তো ছবিটাও কিন্তু ইম্পর্টেন্ট বেটা, তাই 3 মার্কসের মতো করে এটাকে রেডি করে রাখবি। আরেকটা যে চিত্র, আরেকটা চিত্র না, এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন চিত্র আসতে পারে, প্রথমত স্নায়ুকোষ, নিউরন, এবং এটা শুধুমাত্র তোদের ক্লাস 8-এর জন্য না, 9-এর বাচ্চাদের জন্য আমি যে সাজেশন বানিয়েছি, তাদেরও যে সিলেবাস আছে তার মধ্যেও কিন্তু এই ছবিটা, তার সাথে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই 4টে ছবি আমি ওদের ক্ষেত্রেও সাজেশন দিয়েছি, কারণ এর মধ্যে থেকেই কোশ্চেন বা ছবি হিসাবে যে ডায়াগ্রাম হিসাবে যে কোশ্চেন, সেটা কিন্তু সেট করতে পছন্দ করে স্কুলের মাস্টার মশাইরা। নেক্সট হচ্ছে 12 নম্বর কোশ্চেনে হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের পার্থক্য, 2 মার্কসের মতো করে। লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলা হয়, কিভাবে সেটা হাইড্রোলাইটিক এনজাইমগুলোকে কাজে লাগিয়ে সেটা নিজেকেই নিজে ধ্বংস করে, সেই ব্যাপারটা। রাইবোজোমের গঠনগত বৈশিষ্ট্য একটু ভালো করে পড়ে নিস, যেখানে আমরা 2 ধরনের রাইবোজোম দেখতে পাবো, 70S 80S, সেগুলো কি কি সাব ইউনিট দিয়ে তৈরি সেইগুলোও ভালো করে মাথায় রাখবি, ঠিক আছে? এটা 1 মার্কস কোশ্চেন এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারে রাইবোজোম সংলগ্ন। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ডিফারেন্স, এটাও একটু ভালো করে দেখে নিস। ভ্যাকুয়াল, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা থেকে কোশ্চেন আসবেই আসবে, লেখা রাখ, স্টার আমি কিন্তু সব জায়গায় দিইনি। এর মধ্যে এই দুটো টার্ম খুব ভালো করে পড়বি, একটা হচ্ছে টোনোপ্লাস্ট, যেটা ওই ভ্যাকুয়ালের পর্দাকে বলা হয়, আর প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল জিনিসটা কি, সেটা খুব ভালো করে 2 মার্কসের জন্য দুটোকেই রেডি করবি। আর লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার পার্থক্য, এটা কিন্তু এরা 2 মার্কসের জন্য দিয়ে দিতে পারে, তাই ভালো করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার 4টে পয়েন্ট দিয়ে পার্থক্য তোরা দেখে নিবি। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড, এটার কি কি রঞ্জক থাকে, এর অবস্থান কোথায় দেখতে পাওয়া যায় এবং এর কাজ কি, এইটা 2 মার্কসের জন্য রেডি করবি, কারণ ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা ছবি এবং তার গঠনটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা ওখানেই পড়ে নিচ্ছি আগেই। এইখানে বাকি যে দুটো প্লাস্টিড থাকছে সেগুলোর এই অংশগুলো ভালো করে দেখে নিবি, ঠিক আছে? এরপর হচ্ছে কোষ পর্দার যে তরল মোজাইক মডেল, খুব ডিটেলসে হয়তো বইতে নেই, কিন্তু আমি পড়িয়েছি এবং পড়াবো, হ্যাঁ, বা আমাদের ম্যারাথনের সময়, তো এইটা একটু 3 মার্কসের মতো করে খেয়াল রাখিস। হাতি এবং ইঁদুরের যে সাইজের ডিফারেন্স, কিন্তু তাদের কোষ কি একই রকম সাইজের, সেই ব্যাপারটা নিয়ে তোদের 2 মার্কসের কোশ্চেন কিন্তু ডিজাইন করতে পারে। এরপর হচ্ছে ফ্যাট সঞ্চয়কারী কোষ, যেটাকে চর্বি কোষ বলা হয়, এবং অ্যামিবয়েড সেল, এইটা 2 মার্কসের মতো করে রেডি করবি, ঠিক আছে, এই দুটো কোষের সম্পর্কে। এরপর হচ্ছে গলগি বস্তুর গুরুত্বপূর্ণ 3টে কাজ কি কি, গলগি বস্তু কি কি 3টে কাজ খুব ইম্পর্টেন্ট, সেইটা করে, সেইটা 3 মার্কসের মতো করে 3টে কাজ ইউজ করবি। নেক্সট হচ্ছে ঊষর পরিবেশে, মানে খুব উষ্ণ শুষ্ক পরিবেশে ক্যাকটাস, যে মরুভূমি অঞ্চলে যে ক্যাকটাস দেখতে পাওয়া যায়, সেটা কিভাবে অভিযোজিত হয়েছে, সেইটা 2 মার্কসের কোশ্চেন হিসেবে ভালো করে তৈরি করে রাখবি। এরপর হচ্ছে ক্লোরাইড সেল এবং অ্যান্টিফ্রিজ প্রোটিনের গুরুত্ব, ঠিক আছে? ক্লোরাইড কোষ এবং অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখবি চ্যাপ্টারের একদম শেষের দিকে কিন্তু থাকবে, তো এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের মতো করে এদের আসলে গুরুত্ব কি, এরা কি কাজে হেল্প করে, ঠিক আছে, এই ব্যাপারটা। আর লাস্ট হচ্ছে টিকা লেখো, ঠিক আছে, কি কি নিয়ে, এরেনকাইমা কি বলে, কাকে বলে, মেসোজোম কাকে বলে বা সেটা কি হিসাবে কাজ করে, এই দুটোও কিন্তু 2 মার্কসের মতো করে রেডি করে রাখবে। বোঝা গেল আমার কথা?
তাহলে এই কয়েকটা 26টা টপিক বা কোশ্চেনের মতো আমি দিয়েছি, যেগুলো কোন কোন টপিক থেকে কত মার্কস হিসাবেও আসতে পারে সেই ব্যাপারটাও কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই 3টে পেজ খুব ভালো করে যা যা কোশ্চেন দেওয়া হয়েছে বাবু সুন্দর করে তৈরি করে নিবি, বইয়ের মধ্যেই সব কিছু আছে। যদি বই থেকেও না ঠিকঠাকভাবে না বোঝা যায় তাহলে আমার নির্মাণের যে ক্লাস ইউটিউবে ফ্রিতে আছে, হ্যাঁ, কোর্সেসের মধ্যে পিডব্লিউ বাংলা 8, 9, 10-এ যাবি, সেখানে কোর্সেসের মধ্যে একদম সায়েন্সের মধ্যে ঢুকবি, যেখানে সুয়েনা ম্যামের কিছু ক্লাস আছে, আমার ক্লাস আছে, সেখানে টপ 2 এর মধ্যেই দেখবি ওই ক্লাসটা কিন্তু তোরা দেখতে পাবি। সেটা দেখে এই কোশ্চেনের অ্যান্সারগুলো সেখান থেকেও পেয়ে যাবি। প্লাস আমি যে ম্যারাথন করাবো, তো সেই ম্যারাথনের মধ্যেও কিন্তু তোরা সেগুলো নিয়ে ডিসকাশন পেয়ে যাবি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস বেটা। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, সুয়েনা ম্যামকে বলেছিলাম লাস্টে থাকতে, আমি জানি না সুয়েনা ম্যাম বোধহয় এদিক ওদিক ঘোরাঘুরি করতে চলে গেছে। তো আমি ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো করে সাজেশনটাকে কাজে লাগাবি এবং তোরা অবশ্যই কথা দে যে সবাই এই সাজেশনে সায়েন্স ম্যাম যা বললো, মানে সুয়েনা ম্যাম যা বললো বা আমি যা বললাম সেগুলোকে ঠিকঠাকভাবে একদম তৈরি করে কিন্তু এক্সাম দিতে যাবি। ঠিক আছে, এটা তোরা কমেন্টে লিখ যে হ্যাঁ স্যার আমরা একদম ঠিকঠাকভাবে পুরো ব্যাপারটাকে রেডি করে কিন্তু এক্সাম দিতে যাব। ঠিক আছে, তো এই ছিল তোদের আজকে আমাদের সাজেশন। সায়েন্সের সাজেশন কমপ্লিট হলো। ভালো করে ইউজ করিস, অন্যান্য বন্ধু বান্ধবকেও সাহায্য করিস এবং এইটার সম্পর্কে পুরো ব্যাপারটা জানতে হলে নিজেরা আগে রেডি কর। তারপর যদি কিছু বাকি থাকে ম্যারাথনে আমাদের সাথে কথা হবে, সেখানে আমরা 1 মার্কসের কোশ্চেনের কিন্তু সাজেশন এখানে সেরকমভাবে দেওয়া হয়নি। তো 1 মার্কসের যে এমসিকিউ হয় বা শূন্যস্থান সত্য মিথ্যা এইসব হয়, এগুলোর কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করে নেব, তাহলে আমাদের কম্প্যাক্ট কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যারাথনের জন্য ওয়েট কর আর সাজেশনটাকে তার আগে ভালো করে কাজে লাগিয়ে নে। ঠিক আছে, এই দুটো হলে আমার মনে হয় সাংঘাতিক লেভেলের এক্সাম হবে, কেউ 30-এ 30 আটকাতে পারবে না। তো আজকের মতো এইটুকুই বেটা, সবাইকে শুভকামনা পরীক্ষার জন্য এবং সবাই ম্যারাথনটা অবশ্যই অ্যাটেন্ড করিস, সাজেশনটা সবাই ভালো করে দেখিস, ঠিকভাবে তৈরি করে নিস। আজকের মতো আসি, টাটা।